ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের যে ভূগোলের শেষ চ্যাপ্টার অর্থাৎ ষষ্ঠ অধ্যায় চ্যাপ্টার 6-এ আছে তোমাদের উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এইখান থেকে তোমাদের 2 নম্বরের, 1 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্ন আসে। আর সহজেই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কমন পাওয়া যায়। যে প্রশ্নগুলো লিখেছি এইখান থেকে তো আসবেই, তার সঙ্গে সঙ্গে এরপরে যেগুলো করাবো নেক্সট ক্লাসে সেগুলোর মধ্যে থেকে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। 2027 সালের মাধ্যমিক পরীক্ষা যারা দেবে ভূগোল বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, আজকে আমরা এই প্রশ্নগুলো বুঝবো এবং তার সঙ্গে সঙ্গে উত্তরও আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং প্রশ্নগুলোর উত্তর সহজে বুঝে নাও। যে প্রশ্নগুলোর উত্তর এমন ভাবে বুঝবে যে এর আগে হয়তো কোথাও পড়া তোমরা করনি এই রকম ভাবে। ঠিক আছে, এত সহজ ভাষায় বোঝাবো যে তোমাদের একবারে মনে গেঁথে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তাহলে আমরা কি পড়বো, যে দূর সংবেদক বলতে কি বোঝো বা রিমোট সেন্সিং কি, সংবেদক বা সেন্সর কি, সেন্সরের শ্রেণীবিভাগগুলি কি কি 2 নম্বর পড়ব। দূর সংবেদন ব্যবস্থার যে সুবিধা অসুবিধা আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। উপগ্রহ ধরন অর্থাৎ কৃত্রিম উপগ্রহ, আমরা যে উপগ্রহগুলো পাঠাই সেটা হলো কৃত্রিম উপগ্রহ, আর পৃথিবীর একটা ন্যাচারাল স্যাটেলাইট বা উপগ্রহের নাম হলো চাঁদ। উপগ্রহের ইংরেজি হলো স্যাটেলাইট। এই স্যাটেলাইটের যে ধরনগুলো আছে সেই ধরনগুলো আমরা জানবো। প্ল্যাটফর্ম কি সেটা সম্পর্কে জানবো। পিক্সেল বলতে কি বোঝো, আর সোয়াট কি। এই 7টা প্রশ্ন উত্তর আমরা এত সুন্দরভাবে আলোচনা করব যে তোমাদের 2027 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য যথেষ্ট। ঠিক আছে, বেশ। আমাদের প্রথম আলোচনার বিষয় কি, দূর সংবেদক বা রিমোট সেন্সিং কি। ধরে নাও তুমি কোনো কিছু দেখছো দূর থেকে, সেটা হতে পারে 100 মিটার, সেটা হতে পারে 200 মিটার, সেটা হতে পারে বা 500 মিটার। এই 500 মিটার দূর থেকে কোনো কিছু দেখছো, সে সম্পর্কে তথ্য পাচ্ছ কার সাহায্যে? চোখের সাহায্যে। তুমি কিন্তু সেই বস্তুর কাছাকাছি যাওনি। তাহলে এইটা একটা আমাদের সহজাত একটা রিমোট সেন্সিং, অর্থাৎ আমরা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান, তথ্য বা কোনো বিষয় জানছি তার কাছাকাছি না গিয়েই। ঠিক আছে, সেটা কি দিয়ে? চোখের সাহায্যে। তাহলে আমাদের শরীরে সব থেকে বড় রিমোট সেন্সিং কোনটা? আমাদের চোখ। ঠিক আছে, তারপরে তোমাদের যে মোবাইল ক্যামেরা, এখনকার তো আধুনিক মোবাইল ক্যামেরায় অনেকটা বেশি করে জুম করা হয়। তাহলে মোবাইল ক্যামেরায় জুম করে তুমি অনেকটা দূরে অবস্থিত কোনো একটা মাছরাঙা মাছ খাচ্ছে সেটার ছবি তুললে, তাহলে সেইটাও তো তোমার মোবাইলের রিমোট সেন্সিং হয়ে গেল। তাহলে রিমোট সেন্সিং বলতে কি বোঝায় সাধারণভাবে? অর্থাৎ কোনো বস্তু, পৃথিবীর কোনো বস্তু সম্পর্কে আমরা তথ্য পাচ্ছি, তথ্য সংগ্রহ করছি তার কাছাকাছি না গিয়ে। সাধারণভাবে এটা বলতে পারি যে পৃথিবীর কোনো প্রাকৃতিক বা মানবীয় উপাদান থেকে আমরা তথ্য সংগ্রহ উপাদান সম্পর্কে তথ্য সংগ্রহ করছি সেই বস্তুর কাছে না গিয়েই, অর্থাৎ দূর থেকে
আমাদের বাস্তব জীবনের তো উদাহরণ দিলাম যে মোবাইলের ক্যামেরা, আমাদের চোখ, কিন্তু এই রিমোট সেন্সিং আমাদের সিলেবাসে যে বিষয়টা আছে সেটা হলো উপগ্রহ। অর্থাৎ আমরা জানি যে পৃথিবীর ওপরে, এটা পৃথিবীর, এই পৃথিবীর ওপরে বাড়িঘর আছে যেটা মানবীয় উপাদান, ঠিক আছে। তারপর আছে সমুদ্র, তারপর আছে বিভিন্ন ধরনের গাছপালা, অরণ্য, বনভূমি, ঠিক আছে। অরণ্য বনভূমিটা হলো প্রাকৃতিক উপাদান। তারপরে আছে পাহাড়ি অঞ্চল, ঠিক আছে, পাহাড়ি অঞ্চল। তারপরে আছে মালভূমি অঞ্চল। তাহলে আমাদের ভূপৃষ্ঠের ওপরে যে মানবীয় উপাদান আছে এবং প্রাকৃতিক উপাদান আছে, মানবীয় উপাদান মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, কলকারখানা, এইগুলো, আর প্রাকৃতিক উপাদান পাহাড়, পর্বত, নদী। এই যে প্রাকৃতিক এবং মানবীয় উপাদানগুলো সম্পর্কে আমি ঘরে বসে তথ্য আহরণ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে রিমোট সেন্সিং এর ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আমাদের যে মহাকাশ আছে, ঠিক আছে, মহাকাশ আছে, সেই জায়গায় আমাদের কি স্থাপন করতে হবে? স্যাটেলাইট স্থাপন করতে হবে। স্যাটেলাইট, এই স্যাটেলাইট কি করবে? আমাদের পৃথিবীর প্রাকৃতিক এবং মানবীয় উপাদানগুলো সম্পর্কে তথ্য আহরণ করবে। এই যে তথ্য আহরণ করছে দূর থেকে, অনেকটা উপরে, ধরে নাও এই স্যাটেলাইটটা মোটামুটি কতটা উঁচু ভূপৃষ্ঠ থেকে? 800 কিমি ওপরে। এই 800 কিমি ওপরে থেকেও পৃথিবী পৃষ্ঠের উপরের বিভিন্ন উপাদানগুলো, অর্থাৎ মানবীয় এবং প্রাকৃতিক উপাদানগুলো সম্পর্কে তথ্য আহরণ করছে। এইটাকে আমরা সাধারণভাবে কি বলবো? রিমোট সেন্সিং বা দূর সংবেদক, ঠিক আছে। দূর সংবেদন কার সাহায্যে করলাম? এটা হলো স্যাটেলাইটের সাহায্যে। স্যাটেলাইট কে পাঠিয়েছে? মানুষ পাঠিয়েছে। স্যাটেলাইট কি করে? স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠের ওপরে এই যে ছবি তুলবে, ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠের ওপরে ছবি তুলে আমাদেরকে পাঠাবে, এই যে ছবিটা তুলে পাঠাবে। তাহলে এটাই হলো রিমোট সেন্সিং। তাহলে রিমোট সেন্সিং ধারণাটা হয়ে গেল। আর এই যে স্যাটেলাইট কত কিমি উপরে থাকে? রিমোট সেন্সিং স্যাটেলাইট সাধারণভাবে মনে রাখবে 800 কিমি উপরে। তো বললাম, এটা আমরা বায়ুমণ্ডলের চ্যাপ্টারে পড়েছি যে স্যাটেলাইট জেনারেলি কোথায় থাকে? স্যাটেলাইট জেনারেলি থাকে এক্সোস্ফিয়ারে, অর্থাৎ এক্সোস্ফিয়ার মোটামুটি 750 কিমি ওপরে। অর্থাৎ এই স্যাটেলাইট 700 থেকে 800 কিমি ওপরেই থাকে। আর এই স্যাটেলাইটকে বলা হয় কি? রিমোট সেন্সিং স্যাটেলাইট। রিমোট সেন্সিং স্যাটেলাইট, দূর সংবেদক স্যাটেলাইট, ঠিক আছে। দূর থেকে তথ্য আহরণ হয়ে গেল। বর্তমানে তো আমরা কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে ছবি তুলছি, ঠিক আছে। আমরা যদি ড্রোনের সাহায্যে, ড্রোন নিশ্চয়ই দেখেছো, ড্রোনের সাহায্যে যদি ছবি তুলি পৃথিবী কোনো একটা ভূপৃষ্ঠে কোনো একটা অঞ্চলে, সেটাও কিন্তু একটা রিমোট সেন্সিং হবে। ড্রোন আসার আগে মানুষ কিভাবে ছবি তুলতে বলো দেখি? যে একটা হেলিকপ্টার ভাড়া করতে হতো। হেলিকপ্টারে মানুষ থাকতো, একজন চালক, আর একজন এই রকম বড় যে ডিএসএলআর এর ক্যামেরাগুলো আছে, সেই ক্যামেরাগুলো নিয়ে পৃথিবী পৃষ্ঠের উপরে ছবি তুলতো। তখন সেইটাও কিন্তু একটা রিমোট সেন্সিং আমরা বলবো, ঠিক আছে। তাহলে রিমোট সেন্সিং বিষয়টা বোঝা গেল। আর রিমোট সেন্সিং এ সাহায্য করে কে? স্যাটেলাইট। তাহলে আমরা দেখি যে স্যাটেলাইটের ধরন কি কি আছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখবো এবার? স্যাটেলাইটের ধরন। স্যাটেলাইটের ধরন, দ্বিতীয় পার্ট, স্যাটেলাইট এর ধরন বা কৃত্রিম উপগ্রহ যে মানুষ পাঠায় সেটা ধরন কি কি? দুটো ধরন আছে স্যাটেলাইটের ধরন। একটা হলো সূর্য সমলয়, উপগ্রহ, যাকে ইংরেজিতে বলা হয় সান সিনক্রোনাস স্যাটেলাইট
সানসিনক্রোনাস স্যাটেলাইট, আর একটা স্যাটেলাইট হলো ভূ সমলয়। ভূ সমলয় উপগ্রহ যেটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। এই স্যাটেলাইট গুলো দেখো, সূর্য সমলয় স্যাটেলাইট নিয়ে আগে বলি। এই সূর্য সমলয় স্যাটেলাইট আমাদের ভূপৃষ্ঠ থেকে জেনারেলি কত কিমি উচ্চতায় থাকে? 800 কিমি উচ্চতায় থাকে। 800 কিমি উচ্চতায় থাকে, অর্থাৎ 700 থেকে 800, ঠিক আছে, 800 কিমি বা 700 কিমি। একটু আগে যেটা রিমোট সেন্সিং স্যাটেলাইট বললাম, সেই রিমোট সেন্সিং স্যাটেলাইট হলো সূর্য সমলয় উপগ্রহ। সূর্য সমলয়কে কি বলা হয়? রিমোট সেন্সিং স্যাটেলাইট বলা হয়, ঠিক আছে। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানের ছবি তোলে, আর এই স্যাটেলাইট দ্বারাই পৃথিবীর কোথায় কি সম্পদ আছে সেটা সম্পর্কে জানা যায়। রিমোট সেন্সিং স্যাটেলাইটের মধ্যে যেটা সূর্য সমলয় বলছি, পৃথিবীর সম্পদ যেমন হতে পারে কয়লা, অরণ্য, মাছ, এই সম্পদগুলো কোথায় আছে সে সম্পর্কে তথ্য প্রদান করে, ঠিক আছে। আর সমগ্র পৃথিবীর এটা কেমন করে ঘুরে দেখবে, এটা কেমন করে ঘুরবে? আমাদের পৃথিবী গোল। এবার পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে এটা আবর্তন করবে দিনে 14 বার, ঠিক আছে। অর্থাৎ এটা দিনে কি করবে? 14 বার ছবি তুলবে, ঠিক আছে। অর্থাৎ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে মেরুর দিকে এটা কি করবে? আবর্তন করবে। একবার এই দিকে যাবে, একবার এই দিকে যাবে, ঠিক আছে। এটা হলো রিমোট সেন্সিং স্যাটেলাইট, ঠিক আছে। এটার সাহায্যে কি করা হয়? পৃথিবীর সম্পদ আহরণ করা হয়। বোঝা গেছে? দিনে কতবার ঘুরবে? এটা উত্তর থেকে দক্ষিণে আবর্তন করবে, উত্তর থেকে দক্ষিণে আবর্তন করবে। আবর্তন না লিখে ঘুরবে লিখে দাও। দক্ষিণে ঘুরবে দিনে 14 বার, ঠিক আছে। তাহলে এটা হলো সূর্য সমলয় উপগ্রহর বৈশিষ্ট্য, ঠিক আছে। কোন কোন বইতে 700, 800 বা 900 পাবে, ঠিক আছে, 900 কিমি ওপরে পাবে। এটা খুব বেশি ওপরে থাকে না, এটা খুব বেশি ওপরে থাকবে না, ঠিক আছে। কি করবে? এটা সমগ্র পৃথিবীর ছবি একসঙ্গে তুলতে পারবে, ঠিক আছে। সমগ্র পৃথিবীর ছবি একসঙ্গে তুলতে পারবে, সমগ্র পৃথিবীর সব অংশের ছবি একসঙ্গে তুলতে পারবে। তাহলে আরেকটা বৈশিষ্ট্য, সমগ্র পৃথিবীর ছবি একসাথে তুলতে পারবে। এটা হলো রিমোট সেন্সিং স্যাটেলাইট। পরীক্ষায় 3 মার্কসের প্রশ্ন দিতে পারে যে সূর্য সমলয় এবং ভূ সমলয় উপগ্রহের পার্থক্য লেখো, বা কাকে বলে সূর্য সমলয় এবং ভূ সমলয় উপগ্রহ। ভারতের উদাহরণ কি কি হতে পারে? ভারতের সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ হবে ভারতের উদাহরণ হবে IRS, ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট, ঠিক আছে। ভারতের হবে IRS। ফ্রান্সের কি হবে? ফ্রান্সের হবে স্পট। ফ্রান্সের রিমোট সেন্সিং স্যাটেলাইটের নাম কি হবে? স্পট।
ঠিক আছে, এই স্যাটেলাইট গুলোর নামও কিন্তু দেয় 1 নম্বরের। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্রের মনে রাখবে ইউএস এর মনে রাখবে ল্যান্ডস্যাট। তাহলে এই কটা হলো স্যাটেলাইট, আর এটা হলো সূর্য সমলয় উপগ্রহ। ঠিক আছে, এরপরে ভূসমলয় উপগ্রহ দেখি কি বলতে চেয়েছে। ভূসমলয় উপগ্রহ হলো ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে থাকবে, ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উপরে? 36,000 কিলোমিটার উপরে থাকবে। ঠিক আছে, এ কি করবে? আমরা যে টিভিতে টেলিকাস্ট দেখি, ধরে নাও আজকের দিনে খেলা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের এইখানে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে হচ্ছে, মেক্সিকোতে হচ্ছে, কানাডাতে হচ্ছে। এই যে তিনটে দেশে এবং 16টা তিনটে দেশে এবং 16টা শহরে উত্তর আমেরিকা মহাদেশে খেলা হচ্ছে, সেইটা আমরা ঘরে বসে টিভি চালিয়ে যে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এই স্যাটেলাইটের জন্য দেখতে পাচ্ছি। এই স্যাটেলাইট আমাদের সাউন্ড প্লাস ভিডিও একসঙ্গে প্রদান করে। ঠিক আছে, তাই এই স্যাটেলাইট আমাদের যোগাযোগ এবং লাইভ কোনো খেলা দেখতে, টেলিকাস্ট করতে সাহায্য করে। কত উপরে আছে? 36,000 কিলোমিটার উপরে। চিন্তা করো কতটা উঁচুতে আছে। এর কাজ কি? এর কাজ হলো যোগাযোগ প্লাস লাইভ খেলা সম্প্রচার প্লাস আর কি কি কাজ করা যায়? আবহাওয়ার খবরাখবর দেওয়া হয়। ঠিক আছে, এটা কেমন করে ঘুরে? এটা পৃথিবীর চারপাশে, পৃথিবী যতটা স্পিডে আবর্তন করে পূর্ব থেকে পশ্চিম, সেই রকম ভাবে পৃথিবীর চারপাশে আবর্তন করে। ঠিক আছে, দেখবে বাড়িতে যে ডিশ অ্যান্টেনা আছে, সেটা দেখবে একটা নির্দিষ্ট দিকেই ঘোরানো আছে। কেন? কারণ পৃথিবী ঘুরছে, পৃথিবী আবর্তন করছে পশ্চিম থেকে পূর্বে, আর স্যাটেলাইট যেটা আছে সেইটাও পৃথিবীর চারপাশে সমান তালে ঘুরছে। ঠিক আছে, একটুও কম বেশি হচ্ছে না। পৃথিবী প্রায় 1 ঘন্টায় 1600 কিমি ঘোরে নিরক্ষীয় অঞ্চলে, তেমনি সেই স্যাটেলাইটটা, জিও স্টেশনারি বা ভূসমলয় স্যাটেলাইটটাও পৃথিবীর চারপাশে পাক মারছে। ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর আবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এটা কিন্তু ঘোরে। তাহলে এটা কোন দিক থেকে কোন দিকে ঘোরে? এটা পশ্চিম থেকে পূর্বে, পশ্চিম থেকে পূর্বে পৃথিবীর আবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘোরে। ঠিক আছে, পৃথিবীর আবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এটা ঘোরে। ঠিক আছে, আর আর একটা কি বৈশিষ্ট্য মনে রাখবে? এটা কিন্তু সমগ্র পৃথিবীর ছবি একসঙ্গে তুলতে পারে না, তাই এটা মনে রাখবে যে অর্ধেক অংশের ছবি তুলতে পারে। এটা পৃথিবীর অর্ধেক অংশের ছবি তুলতে পারে। ঠিক আছে, তাহলে এইটা হলো ভূসমলে সূর্য সমলের উপগ্রহ। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রত্যেকবারই দেয়। ঠিক আছে, একটা প্রশ্ন থাকবেই। উদাহরণগুলো লিখে নাও। ভারতের হবে ইনস্যাট, হলো ভূসমলয় উপগ্রহ। ঠিক আছে, ভারতের হবে ইনস্যাট। তারপরে রাশিয়ার হবে গোমস। রাশিয়ার হবে গোমস। ঠিক আছে, আর ইউএস এর হবে গোজ বা নোয়া।
ইউএস এর হবে গোজ বা নোয়া। ভারতে একটা বেশি করে মনে রাখবে, ইউএস এর হবে গোজ বা নোয়া। তাহলে এইটা হলো স্যাটেলাইটের ধরন এবং তাদের বৈশিষ্ট্য। ঠিক আছে, অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। ঠিক আছে, আমি এরকম ক্লাস কিন্তু কন্টিনিউ নিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাই তোমাদের প্রস্তুতি আরো ভালো করে করার জন্য আমি প্রায় কন্টিনিউ এরকম ক্লাস টপিক ওয়াইজ কিন্তু নেব তোমাদের। ঠিক আছে, এইরকম নয় যে দুই একটা ক্লাস নিলাম হয়ে গেল, এইরকম আমি কখনো করি না। আমি দেখো অনেক ক্লাস করিছি। ঠিক আছে, বেশ। এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব যে সেন্সর, স্যাটেলাইট যে ছবি তোলে সেই স্যাটেলাইটে সেন্সর যুক্ত থাকে। যেমন আমাদের ক্যামেরা ছবি তোলে, তেমনি স্যাটেলাইটেও কিন্তু সেন্সর যুক্ত থাকে। ঠিক আছে, সেই সেন্সর এর ধরন আমরা জানবো, সেন্সরের ধরন আমরা জানবো, সেন্সর বা সংবেদক। ঠিক আছে, 3 নম্বর টপিক কি? সেন্সর বা সংবেদক কি? অর্থাৎ স্যাটেলাইটে যার সাহায্যে ছবি তোলে তাকে কিন্তু সেন্সর বলে। এটা ধরে নাও মহাকাশে প্রতিস্থাপন করা স্যাটেলাইট, এই মহাকাশে যে স্যাটেলাইট আছে এর সঙ্গে একটা যে সেন্সর বা সংবেদক যুক্ত থাকছে, এটা হলো সেন্সর। এর সাহায্যে কিন্তু স্যাটেলাইট কিন্তু ছবি তোলে। এইটা টোটালি স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ। এই যে দুটো ডানা দেখছে এটা সোলার প্যানেল টাইপের লাগানো থাকে। এবার এই সেন্সর বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে আমরা দুটো ধরন পড়লেই হবে। ঠিক আছে, সেন্সরের ধরন দুটো, একটা হলো অ্যাক্টিভ সেন্সর, অ্যাক্টিভ সেন্সর বা সক্রিয় সংবেদক। আর আরেকটা হলো কি? আরেকটা হলো প্যাসিভ সেন্সর বা নিষ্ক্রিয় সংবেদক। তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ সেন্সর যেটা আছে সেটার ধরন তোমরা বাস্তব জীবনেও দেখেছো, যে মোবাইল ক্যামেরা তুমি যদি অন্ধকারে ছবি তোলো, মোবাইল ক্যামেরা ফ্ল্যাশ অন না করে কিন্তু ছবি তুলতে পারবে না। তাহলে কিন্তু তোমার মোবাইলের ফোনের ক্যামেরাটা হয়ে যাবে কি? প্যাসিভ বা নিষ্ক্রিয় সংবেদক। রাত্রের অন্ধকারে যে ছবি তুলতে পারে না, নিজের শরীর থেকে আলো না পাঠিয়ে যে ছবি তুলতে পারে না রাত্রিবেলা, তাকে বলা হয় কি? নিষ্ক্রিয় সংবেদক। ঠিক আছে, নিজের দেহ থেকে আলো পাঠিয়ে ছবি তোলে না এরা, ছবি তুলতে পারে না। তাহলে কার সাহায্যে ছবি তোলে? স্যাটেলাইট, সূর্যের আলোর সাহায্যে। এরা কার সাহায্যে ছবি তোলে? সূর্যের আলোর সাহায্যে, সূর্যের আলোর সাহায্যে ছবি তোলে। এইটাকেই বলা হয় কি? নিষ্ক্রিয় সংবেদক। যেমন উদাহরণ আমরা বলতে পারি ফোনের ক্যামেরা। বর্তমানে দেখবে কিছু সিসিটিভি ক্যামেরা আছে, তারা কিন্তু রাত্রিবেলাতেও ছবি তোলে, সেইগুলো কিন্তু হবে সক্রিয় সেন্সর। ঠিক আছে, তাহলে ফোনের ক্যামেরা একটা কি হয়ে যাবে? ফোনের ক্যামেরা হয়ে যাবে আমাদের নিষ্ক্রিয় সংবেদক, যে কি করে না, নিজের শরীর থেকে আলো না পাঠিয়ে ছবি তুলতে পারে না, সূর্যের আলোর সাহায্যে কিন্তু ছবি তোলে। ঠিক আছে, আমাদের যে ডিএসএলআর ক্যামেরা আছে সেটাও একই হবে, বোঝা গেছে। আর
অ্যাক্টিভ সেন্সর বা সক্রিয় সংবেদক কি? এরা, হ্যাঁ, প্যাসিভ সেন্সর আরেকটা কথা, এরা দিনের বেলায় ছবি তোলে, দিনের বেলায় ছবি তুলতে পারে, দিনের বেলায় ছবি তুলতে পারে। কিন্তু এই অ্যাক্টিভ সেন্সর দিনের বেলা প্লাস রাত্রিবেলা ছবি তুলতে পারে, কোনো অসুবিধা হয় না, ছবি তুলতে পারে। ঠিক আছে, যেমন উদাহরণ হিসাবে মনে রাখবে রেডার। আর কিছু কিছু বর্তমানে সিসিটিভি ক্যামেরাও আছে, ইনফ্রারেডের সাহায্যে ছবি তোলে, তারা কিন্তু রাত্রিবেলাতেও ছবি তোলে। ঠিক আছে, অ্যাক্টিভ সেন্সর দিনের বেলা প্লাস রাত্রিবেলা দুই সময়ে ছবি তুলতে পারে, যে কোনো সময়। ঠিক আছে, আর উদাহরণ হিসাবে আরেকটা মনে রাখবে অ্যাক্টিভ রেডিওমিটার, রেডার হবে উদাহরণ, আর আরেকটা কি হবে, অ্যাক্টিভ রেডিওমিটার। ঠিক আছে, এরা কিন্তু দিনের বেলাতেও প্লাস রাত্রিবেলাতেও ছবি তুলতে পারে, এরা নিজের দেহ থেকে আলো পাঠিয়ে ছবি তোলে। ঠিক আছে, আর একটা শব্দ লিখে নাও, নিজের দেহ থেকে, নিজের দেহ থেকে আলো পাঠিয়ে ছবি তোলে। ঠিক আছে, নিজের দেহ থেকে আলো পাঠিয়ে ছবি তোলে। তাহলে এটা হলো সেন্সরের ধরন। ঠিক আছে, আমাদের মোবাইলের ক্যামেরা কি নিষ্ক্রিয় সংবেদক, আর রেডার হলো সক্রিয় সংবেদক। উদাহরণও দিতে পারে পরীক্ষায়, তার সঙ্গে সঙ্গে সংজ্ঞাও দিতে পারে 2 নম্বরের। ঠিক আছে, এরকম স্যাটেলাইট এঁকে দিতে পারো, ভূগোলে ছবি মানেই নাম্বার, ছবি যদি ঠিকঠাক আঁকতে পারো স্যাররা খুশি হয়ে তোমাকে ফুল মার্কস অবশ্যই দেবে। আর সঙ্গে সঙ্গে উদাহরণগুলো মনে রাখতে হবে। তাহলে স্যাটেলাইট হয়ে গেল, সেন্সর হয়ে গেল, দূরসংবেদন হয়ে গেল। এরপরে আমরা দেখব কি, এরপরে তোমাদের আছে যে পিক্সেল বা প্ল্যাটফর্ম কি। তিনটে বিশেষ গুরুত্বপূর্ণ শব্দ হলো পিক্সেল, প্ল্যাটফর্ম। ঠিক আছে, একটা হলো প্ল্যাটফর্মটা বলে নিই আগে, 4 নম্বর। প্ল্যাটফর্ম কি? প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম বলতে কি বোঝায়, ধরে নাও এটা হলো স্যাটেলাইট, এই স্যাটেলাইটটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 800 কিমি উপরে আছে। তাহলে বলো কোন স্যাটেলাইট হবে এটা? 800 কিমি যদি উপরে থাকে ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ। রিমোট সেন্সিং স্যাটেলাইট বা সান সিনক্রোনাস বা সূর্য সমলয় স্যাটেলাইট। এবার 800 কিমি নির্দিষ্ট উচ্চতায় কিন্তু স্যাটেলাইটটা একটা জায়গায় প্রতিস্থাপন করা আছে। যেমন করে ট্রেন একটা নির্দিষ্ট জায়গায় এসে প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। ঠিক আছে, তোমার ডেস্টিনেশন কোন একটা নির্দিষ্ট জায়গায় হতে পারে, কোনো জায়গায় স্কুলে যদি যাও, তেমনি স্যাটেলাইটে একটা নির্দিষ্ট জায়গায় প্রতিস্থাপন করা থাকে, যেখান থেকে সে ছবি তোলে এবং পৃথিবীর চারপাশে আবর্তন করে কিছু স্যাটেলাইট। আর যেমন এই যে এই স্যাটেলাইটটা কি করবে, এই স্যাটেলাইটটা পৃথিবীর চারপাশে যদি এইদিকে ঘোরে, একটা নির্দিষ্ট উচ্চতায় তো ঘুরছে, 36,000 কিলোমিটার, যেটা ভূসমলয়। আর যেটা সূর্য সমলয় সেটা এইরকম করে এইদিকে যাচ্ছে। সূর্য সমলয় উত্তর থেকে দক্ষিণ সূর্য সমলয়, আর পশ্চিম থেকে পূর্বে ভূসমলয়। তাহলে নির্দিষ্ট উচ্চতায় তো একটা স্যাটেলাইট প্রতিস্থাপন করা আছে, সেইটাই হলো কি আমাদের এই যে প্ল্যাটফর্ম। অর্থাৎ স্যাটেলাইট যে জায়গায় প্রতিস্থাপন করা থাকবে, স্যাটেলাইট যে জায়গাতে প্রতিস্থাপন করা থাকে, স্যাটেলাইট যে জায়গাতে প্রতিস্থাপন করা হয়, ঠিক আছে, সেই জায়গাতে থেকেই কিন্তু স্যাটেলাইট ছবি তোলে। ঠিক আছে, যেমন আমি একটু আগে বললাম ড্রোন, ড্রোন একটা নির্দিষ্ট উচ্চতায় ছবি তুলছে, সেটা একটা প্ল্যাটফর্ম তার। তারপরে বিমানে
বিমান থেকেও ছবি তুলতে পারে। আগে তো বিমান চিত্রও ছিল, তারপর হেলিকপ্টার করে ছবি তুলতে পারে, যে জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছে সেইটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, তাই প্ল্যাটফর্ম মানে বলতে বোঝায় যে স্যাটেলাইট যে জায়গায় থাকে, ঠিক আছে, যে জায়গায় প্রতিস্থাপন করা থাকে। এবার বলো, যত উচ্চতায় স্যাটেলাইট যদি 800 কিমি উচ্চতায় থাকে, 800 কিমি উচ্চতায় থাকে, আর আরেকটা স্যাটেলাইট যদি 700 কিমি উচ্চতায় থাকে, কে সব থেকে বেশি এরিয়ায় ছবি তুলবে? কে সব থেকে বেশি এরিয়ায় ছবি তুলবে? যত বেশি উঁচু তত বেশি এরিয়ায় ছবি তুলবে। তাই 800 কিমি উচ্চতায় স্যাটেলাইটের ছবি তোলার এরিয়া কি হবে? ছবি তোলার এরিয়া বেশি। আর 700 কিমিতে স্যাটেলাইটের ছবি তোলার এরিয়া কম। এবার যত উচ্চতায় থাকবে এরিয়া বেশি হলেও কিন্তু এক একটা যে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানের যে ডিটেলস কিন্তু কম হবে। ঠিক আছে, এখানে ডিটেল প্রাকৃতিক এবং মানবীয় উপাদানের ডিটেলস কম, আর এখানে প্রাকৃতিক এবং মানবীয় উপাদান ডিটেলস কম, কিন্তু এখানে ডিটেলস বেশি থাকবে। উপাদান বেশি, প্রাকৃতিক এবং মানবীয় উপাদান বেশি, কিন্তু তাদের ডিটেলস কম। এখানে প্রাকৃতিক মানবীয় উপাদান কম, কিন্তু ডিটেলস বেশি। ডিটেলস মানে কি? পুঙ্খানুপুঙ্খ, তুমি যত বেশি দূর থেকে ছবি তুলবে অনেক কিছু সেই ছবিতে আসবে, কিন্তু প্রত্যেকটা বস্তু অত ভালো করে তুমি পরিষ্কার দেখতে পাবে না। তেমনি যত উচ্চতা থেকে ছবি তুলবে তত বেশি এরিয়া, বেশি প্রাকৃতিক উপাদান, মানবিক উপাদান ছবি তুলবে, কিন্তু তার এক একটার যে ডিটেলস সেটা কম হবে। আর যত নিচ থেকে ছবি তুলবে ডিটেলস কম হবে, এরিয়া কম হবে, ডিটেলস বেশি হবে, কিন্তু এরিয়া কমের জন্য প্রাকৃতিক এবং মানবিক উপাদানও কম হবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারলে নিশ্চয়ই? যত উপরে থাকবে তত বেশি এরিয়া জুড়ে ছবি তুলবে। এই যে এতখানি এরিয়া জুড়ে ছবি তুললো, ঠিক আছে। আর যদি এইখানে থাকে স্যাটেলাইট, এইখানে থাকে, এইখানে থাকে, তাহলে স্যাটেলাইট কিন্তু বেশি এরিয়া ছবি তুলতে পারবে না, এইটুকু এরিয়া জুড়ে ছবি তুলবে। ঠিক আছে, এইটা হলো 800 কিমি আর এটা হলো 700 কিমি। ঠিক আছে, তাহলে প্ল্যাটফর্ম বোঝা গেল। বেশ, এবার প্ল্যাটফর্মের পরে সোয়াত। সোয়াত শব্দটা বলিনি, এইখানে হয়ে যাবে সোয়াত শব্দটা। সোয়াত, সোয়াত, সোয়াত শব্দটা ভীষণ গুরুত্বপূর্ণ। সোয়াত মানে কি? যে দেখো, স্যাটেলাইট কি করলো? একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে ছবি তুললো। এই যে লাল কালারের এরিয়াটা জুড়ে ছবি তুললো কিন্তু কে? একটা স্যাটেলাইট। আর যেটা কত কিলোমিটার উপরে আছে? 700 কিলোমিটার। আর যেটা 800 কিলোমিটার উপরে আছে সেটা এই যে গ্রিন কালারের যে অংশটা দেখতে পাচ্ছ, এতখানি এরিয়া জুড়ে ছবি তুললো। তাহলে কার সোয়াদ বেশি? নিশ্চয়ই 800 কিলোমিটারের সোয়াদ বেশি। 800 কিলোমিটারের সোয়াদ বেশি আর 700 কিলোমিটারের সোয়াদ কম। তাই সোয়াদ বলতে বোঝায় যে নির্দিষ্ট যে এরিয়া জুড়ে একটা স্যাটেলাইট ছবি তোলে। ঠিক আছে, তাহলে সোয়াদ বলতে কি বোঝায়? যে নির্দিষ্ট এরিয়া জুড়ে স্যাটেলাইট ছবি তুলতে পারে। ঠিক আছে, যত উঁচুতে থাকবে তত বেশি এরিয়া জুড়ে ছবি তুলবে, তার সোয়াদ বেশি। আর যত নিচে থেকে ছবি তুলবে তার সোয়াদ কম। যত উঁচুতে
তার সোয়াদ বেশি, আর যত নিচে স্যাটেলাইট তার সোয়াদ কম। তাহলে এটা মনে রাখবে, সোয়াদ মানে কি বোঝা গেল? বেশ, সোয়াদ বোঝা গেল। ঠিক আছে, তাহলে 800 কিমি উচ্চতায় স্যাটেলাইট আছে, তার সোয়াদ বেশি, যে গ্রিন কালারের এরিয়াটা সেটা হলো সোয়াদ। আর 700 কিমি উচ্চতায় যে স্যাটেলাইট আছে তার উচ্চতা কম বলে তার সোয়াদও কম, কম এরিয়া জুড়ে ছবি তুলছে। তাহলে আর একটা শব্দ হলো পিক্সেল। বেশ, তাহলে লিখে নেবে অবশ্যই। এই শব্দগুলো না লিখে নিলে পরে কিন্তু তোমাদের মনে থাকবে না। বইতে সবই থাকবে, বইতে থাকবে সবই, কিন্তু আমি যেগুলো লিখিয়ে দিচ্ছি সেইগুলো মনে রাখার সহজ শব্দ। ঠিক আছে, তাই অবশ্যই লিখে নেবে। বেশ, এরপরে আমরা দেখবো পিক্সেল কি। আজকে আমাদের শেষ টপিক পিক্সেল। তোমরা নিশ্চয়ই ফোনের মেগাপিক্সেল শুনেছো। যত মেগাপিক্সেল বেশি তত ভালো ছবি নাকি ওঠে, তোমরা নিশ্চয়ই দেখেছো। ঠিক আছে, তোমাদের ফোনে হয়তো 50 মেগাপিক্সেল ছবি আছে, ক্যামেরা আছে, 50 মেগাপিক্সেল ক্যামেরা। ঠিক আছে, তাহলে পিক্সেল শব্দটা কিছুটা পরিচিত আছে। যত পিক্সেল বেশি তত ভালো ছবি, এই শব্দটা দিয়ে মনে রাখো। ঠিক আছে, তাহলে পিক্সেলটা কি? পিক্সেল হলো উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট যে ছবি তুলছে, স্যাটেলাইট যে ছবি তুলছে তার যত পিক্সেল বেশি তত ছবি ভালো পরিষ্কার লাগবে। ঠিক আছে, তুমি কোনো ছবি যদি জুম করো, যদি ছবিটা ভালো না আসে, ভালো ক্যামেরায় না তোলা থাকে, ছবিটা কিন্তু তোমরা মনে করছো হয়তো ফেটে যাচ্ছে, অত পরিষ্কার আসছে না। যত বেশি পিক্সেল তত বেশি পরিষ্কার ছবি। ঠিক আছে, ছোট ছোট স্কয়ার দিয়ে একটি ছবি তৈরি হয়। আর সেই ছোট ছোট স্কয়ারকেই কি বলা হয়? স্কয়ারকেই পিক্সেল বলা হয়। ঠিক আছে, অর্থাৎ উপগ্রহ ছবি বা চিত্রের ক্ষুদ্রতম এককে পিক্সেল বলা হয়। উপগ্রহ চিত্রের যে ক্ষুদ্রতম একক, ঠিক আছে, ছোট্ট ছোট্ট ডট বা বিন্দু দিয়ে বা স্কয়ার দিয়ে তৈরি, সেইগুলোকে বলা হয় কি? পিক্সেল। পিক্সেল যত বেশি ছবি পরিষ্কার এবং গুণমান ভালো হয়, আর পিক্সেল যত কম ছবি অপরিষ্কার এবং গুণমান খারাপ হয়। ঠিক আছে, অর্থাৎ উপগ্রহ চিত্রে, এখানে মনে রাখবে উপগ্রহ চিত্রে। ঠিক আছে, তোমাদের উপগ্রহ চিত্রে থেকেই দেবে। উপগ্রহ চিত্রে পিক্সেল কি? তাহলে উপগ্রহ চিত্রের ছোট ছোট ক্ষুদ্রতম একককে বলা হয় পিক্সেল। পিক্সেল যত বেশি তত ভালো ছবি। ঠিক আছে, আমি একটা দেখো ছবি আপলোড করছি, যে ছোট্ট ছোট্ট ডট দেখতে পাচ্ছ, সেই ডট গুলোকে কি বলা হয়? পিক্সেল বলা হয়। তোমরা হয়তো ইতিহাসে পড়েছো যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হাফ টোন ব্লক প্রিন্টিং চালু করেছিল। সেই হাফ টোন ব্লক প্রিন্টিং এর ছবিটা তুমি ভালো করে নজর দিয়ে দেখবে, যে ছোট্ট ছোট্ট ডট দিয়ে সেই ছবিটা তৈরি হয়েছে। সেইটাকে আসলে কি বলা হয়?
পিক্সেল বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের আজকের যে বিষয়গুলো ছিল সেগুলো কভার হয়ে গেল। ষষ্ঠ অধ্যায়ের মাধ্যমিক 2027 সালের পরীক্ষার্থীদের জন্য যে বিষয়গুলো তুলে ধরলাম আজকে ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা 2-3বার হলেও দেখে নেবে, একবারে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট গুলো। এরপরে এই চ্যাপ্টারের আরো কিছু বাকি আছে, সেইগুলো সম্পর্কে নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আর ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করো এবং চ্যানেলের পাশে থেকো। ততক্ষণ ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।